প্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিন্তু একটি বই বেরিয়েছে, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্নবিচিত্রা এবং নমুনা প্রশ্নপত্রের বই। তাহলে সেই যে বইটির সমাধান সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আমি রাষ্ট্রবিজ্ঞানের যে বইটি তার সমাধান করাবো। তোমাদের এই পলিটিক্যাল সায়েন্সের বইয়ের মধ্যে শুধুমাত্র একটি মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে 40 মার্কসের, আর টোটাল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে 6টি অধ্যায় আছে সেই প্রত্যেকটি অধ্যায় থেকে কিছু কিছু কোশ্চেন রয়েছে। তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ বইয়ের সমাধান করব। আর আজকের ভিডিওতে শুধুমাত্র মডেল কোশ্চেন পেপার 1-এ যে 40টি প্রশ্ন আছে তার সমাধান করব। তাহলে প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনের মধ্যে দেখো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 3 মডেল কোশ্চেন পেপার 1 বেঙ্গলি ভার্সন 40 মার্কসের এক্সাম। ফার্স্ট কোশ্চেন দেখো তোমরা, যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ ছিল, তাহলে উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, এটা হচ্ছে মতাদর্শগত যুদ্ধ, তাই না? কারণ একদিকে ছিল ঠান্ডা যুদ্ধের সময় কি ছিল, যে একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলির জোট ছিল, আরেকদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট ছিল। তাহলে একদিকে সমাজতন্ত্র, আরেকদিকে পুঁজিবাদ, এই যে দুটি মতাদর্শ এর মধ্যেই তো দ্বন্দ্ব চলছিল, তাই না? এটাই হচ্ছে মতাদর্শগত যুদ্ধ। নেক্সট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, যে 1991 সালে, তাই না? যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তখনই তো ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে যায়। নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত বিপর্যয়ের কারণে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, তাহলে উত্তর হচ্ছে অপশন বি, যে সোভিয়েত ইউনিয়নের, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের কারণে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় মানে এই সোভিয়েত ইউনিয়নের পতনের কারণেই কিন্তু ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। নেক্সট প্রশ্ন, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে মার্শাল পরিকল্পনা, তাহলে এই মার্শাল পরিকল্পনা কত সালে কার্যকর হয়? 1948 সালে। আর এটা আমেরিকার উদ্যোগে গঠিত হয়েছিল। কিসের জন্য গঠিত হয়েছিল? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ইউরোপের ক্ষয়ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়, তারপরে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য আমেরিকা এটা উদ্যোগ গ্রহণ করে, মার্শাল পরিকল্পনা গ্রহণ করে। তাহলে এটা হচ্ছে এ নম্বর হবে মার্কিন অর্থনৈতিক সাহায্য, 3 নম্বর, তাই না? তারপরে বার্লিন প্রাচীর, এটা হচ্ছে 1961, ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর। তারপরে ন্যাটো, এটা হচ্ছে পশ্চিমী রাষ্ট্রগুলির সামরিক জোট, তাই না, এটা হচ্ছে 2 নম্বর। আর হচ্ছে কোরিয়ার যুদ্ধ, এটা হচ্ছে 1950, এটা হচ্ছে 1। তাহলে এখানের মধ্যে 3, 4, 2, 1, ঠিক আছে, 3, 4, 2, 1, অপশন এ হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো এবার, যে নিচের বক্তব্যটির কারণগুলির মধ্যে কোনগুলি সত্য এবং মিথ্যা তা টিক চিহ্ন দাও। আচ্ছা, এখানে বক্তব্য আছে যে বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের উত্তেজনার অবসান হয়। কারণ দেওয়া আছে, 1 নম্বর, এই প্রাচীর পূর্ব ও পশ্চিম জার্মানিকে পৃথক করে, এটাও সত্য। তারপর 2 নম্বর দেওয়া আছে যে 1989 সালে বার্লিন প্রাচীরের পতন হয়, এটাও সত্য। তারপরে 3 নম্বর, ন্যাটোর দ্বারা বার্লিন প্রাচীর গঠিত হয়, এটা মিথ্যা। আর 4 নম্বর আছে বার্লিন প্রাচীরের অবসানের ফলে জার্মানির পুনঃ একীকরণ সম্ভব হয়, এটাও সত্য। তাহলে এখানের মধ্যে 1, 2 আর 4 সত্য, তাই না? 1, 2 আর 4 সত্য, অর্থাৎ সঠিক, আর 3 মিথ্যা। তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। এবার নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর, যে মত ও যুক্তি। মত দেওয়া আছে যে দ্বিমেরু কেন্দ্রিকতা বলতে বৃহৎ 2 শক্তির বিশ্ব রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা বোঝায়, তাহলে এটা সত্য, তাই না? দ্বিমেরুতা বলতে কি বোঝায়? যে যখন ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট আর আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রের জোট, দুটি শক্তির কেন্দ্রের সৃষ্টি হয়েছিল, সেটাই হচ্ছে কি দ্বিমেরুতা। আর যুক্তি দেওয়া আছে ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের মধ্যে দ্বিমেরু কেন্দ্রিকতা বিদ্যমান ছিল, এটা তো মিথ্যা। একদিকে ঠিক আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু আরেকদিকে লেখা আছে গ্রেট ব্রিটেনের মধ্যে, কিন্তু তো না, গ্রেট ব্রিটেন না, সোভিয়েত ইউনিয়ন হবে এখানে, তাহলে এটা ভুল, তাই না, এটা মিথ্যা। তাহলে এখানে উত্তর হবে এ সত্য আর আর মিথ্যা, ঠিক আছে, অপশন ডি হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন, যে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একদিকে আছে নির্জোট আন্দোলন, নির্জোট আন্দোলন মানে কি জোট নিরপেক্ষ যে আন্দোলন ছিল না, সেটাই, যে কোনো জোটে আমরা যোগ দেব না। তাহলে এটার সঙ্গে মিলবে হচ্ছে অপশন 4, তাই না?
যে ঠান্ডা যুদ্ধের সময় গঠিত হয়েছিল মূলত দুই বৃহৎ শক্তি কোনটা? একটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট, আরটা হচ্ছে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রের জোট। এই যে দুটি শক্তি জোটের কথা বলা হচ্ছে, এই দুটি বৃহৎ শক্তির কোনো পক্ষে যোগদান না করে নিরপেক্ষভাবে অবস্থান করার জন্য, তাই না, এটা গঠিত হয়েছিল। তারপরে ওয়ার্স চুক্তির সঙ্গে মিলবে হচ্ছে পূর্বের সামরিক জোট। দেখো, পশ্চিমের সামরিক জোট হচ্ছে ন্যাটো, যেটা আমেরিকার নেতৃত্বে গঠিত হয়, আর এটা হচ্ছে পূর্বের মানে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যেটা গঠিত হয় সেটা হচ্ছে পূর্বের সামরিক জোট, এটা হচ্ছে ওয়ার্স চুক্তি। আর এই ওয়ার্স চুক্তি গঠিত হয় 1955 সালের 14 মে, তাহলে 3 নম্বর মিলবে। তারপরে গ্লাসনস্ট, এটা হচ্ছে গর্বাচেভের স্বচ্ছতা নীতি, এটা 1 নম্বর। আর হচ্ছে বিশ্ব ব্যাংক, এটা হচ্ছে 2 নম্বর সঙ্গে মিলবে, যে উন্নয়নশীল রাষ্ট্রগুলির অর্থনৈতিক সহায়তা দানের জন্য গঠিত। তাহলে এটা হচ্ছে 4-3-1-2, ঠিক আছে, 4-3-1-2, অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন, এটা মত ও যুক্তি। মত এ দেওয়া আছে যে জোট নিরপেক্ষ আন্দোলন, এখানে NAM হবে, হ্যাঁ, নন অ্যালাইড মুভমেন্ট। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন পশ্চিমী গণতন্ত্রের সঙ্গে জোট গঠন করে গড়ে উঠেছিল। এটা তো ভুল, এটা তো ভারত, তারপরে যুগোস্লাভিয়া, তারপরে মিশর, ইন্দোনেশিয়া, এই সব দেশ মিলে গঠন করেছিল। এটা তো ভুল, মিথ্যা। আর যুক্তি দেওয়া আছে যে জোট নিরপেক্ষ দেশগুলি কোনো বৃহৎ শক্তিবর্গের সঙ্গে জোট গঠন করেনি, এটা ঠিক আছে। তাহলে এখানের মধ্যে 8-এর উত্তর হবে হচ্ছে অপশন নম্বর ডি, যে আর সঠিক কিন্তু এ সঠিক নয়। নেক্সট প্রশ্ন, যে সঠিক বিকল্পটি বেছে নাও। তাহলে এখানে লেখা আছে যে সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হচ্ছে 1945 সালে, তাই না, 1945 সালের 24শে অক্টোবর, তাই না। এর জন্য আমরা 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট প্রশ্ন, যে সাধারণ সভাকে বিশ্বের নাগরিক বা প্রতিনিধি সভা বলেছেন কে? তাহলে উত্তর হচ্ছে অপশন বি, গেটেল। নেক্সট, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে একদিকে আছে রাষ্ট্রসংঘের সনদ, রাষ্ট্রসংঘ মানে এখানে সম্মিলিত জাতিপুঞ্জের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ। তাহলে সনদ মানে কি? জাতিপুঞ্জের কি সংবিধানের নাম হচ্ছে সনদ। এটার সঙ্গে মিলবে হচ্ছে 3 নম্বর, 1945 সালে স্বাক্ষরিত হয়, তাই না, 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে এই জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল, তাই না। তারপরে ইউনিসেফ, এটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে শিশু সুরক্ষা ও উন্নয়নে উদ্যোগী। ইউনিসেফের প্রথম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, তাহলে এখানে শিশুদের জন্যই কাজ করে থাকে, তাহলে এটা হচ্ছে 4, তাই না। তারপরে হচ্ছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা হচ্ছে অপশন 2, বিশ্ব স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দেয়। আর ইউনেস্কোর ফুল ফর্ম কি? যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তাহলে এটার সঙ্গে মিলবে হচ্ছে লাস্ট একটাই অপশন আছে 1, যে সাংস্কৃতিক বিভিন্নতা উপস্থাপনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা ও বিজ্ঞানের উন্নয়নে উদ্যোগী। তাহলে এটার উত্তর হচ্ছে 3-4-2-1, ঠিক আছে, 3-4-2-1, অপশন এ উত্তর। নেক্সট, যে মত ও যুক্তি। তাহলে এখানে মত দেওয়া আছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ ভেটো ক্ষমতা ভোগ করে, এটা তো ঠিক। নিরাপত্তা পরিষদের মধ্যে টোটাল 15টি সদস্য দেশ আছে, তাই না, তার মধ্যে হচ্ছে 5টা হচ্ছে স্থায়ী আর 10টা হচ্ছে অস্থায়ী। 5টা স্থায়ী সদস্য দেশের নাম কি? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন। আর যে 10টি অস্থায়ী সদস্য দেশ আছে তাদের কার্যকালের মেয়াদ 2 বছর করে, এটা মনে রাখবে। তাহলে এখানের মধ্যে 5টি যে স্থায়ী সদস্য দেশ আছে তাদের ভেটো ক্ষমতা রয়েছে। আর ভেটো ক্ষমতা কি? ভেটো ক্ষমতা হচ্ছে অসম্মতি সূচক ভোট দানের ক্ষমতা, অর্থাৎ না সূচক ভোট দানের ক্ষমতা। কোনো প্রস্তাব যদি নিরাপত্তা পরিষদে গৃহীত হয় তাহলে সেই প্রস্তাবকে বাতিল করার ক্ষমতা আছে এই 5টি সদস্য দেশের। ধরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছিল, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যদি কোনো একটা সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব উত্থাপিত করে তাহলে কিন্তু রাশিয়া সেই প্রস্তাবের উপর ভিটো ক্ষমতা প্রদান করে সেই প্রস্তাবটাকে বাতিল করে দিতে পারে। আচ্ছা, তাহলে এটা ঠিক। তারপরে আছে হচ্ছে যুক্তি, দেখো যে এই ক্ষমতা যে কোনো সিদ্ধান্তকে খারিজ করার কর্তৃত্ব দেয়, হ্যাঁ এটাও ঠিক, তাই না, যে কোনো সিদ্ধান্তকে খারিজ করা অর্থাৎ বাতিল করার ক্ষমতা দেয়। তাহলে এখানের মধ্যে উত্তর হচ্ছে 12 নম্বরের যে সি।
ঠিক আছে, যে এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যে আন্তর্জাতিক বিচারালয় ড্যাশ বিচারপতি নিয়ে গঠিত, তাহলে উত্তর হচ্ছে 15 জন, তাই না? ক্লাসে করিয়েছি, যারা যারা আমার ক্লাস করেছো তারা সমস্ত অ্যান্সার করতে পারবে, তাদের এখন সব সহজই লাগবে, তাই না? আচ্ছা, আর এই যে 15 জন বিচারপতি আছেন আন্তর্জাতিক বিচারালয়ে, তাদের কার্যকালের মেয়াদ কত বছর? মনে রাখবে 9 বছর, ঠিক আছে, 9 বছর করে কার্যকালের মেয়াদ। আর এই আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে নেদারল্যান্ডের হেগ শহরে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের বক্তব্যটির কারণগুলির মধ্যে কোনগুলি সত্য এবং মিথ্যা তা ঠিক চিহ্ন দিয়ে বেছে নাও। বক্তব্য দেওয়া আছে যে রাষ্ট্রসংঘের অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের অর্থাৎ ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করে। হ্যাঁ, বক্তব্য তো ঠিক আছে। কারণ দেওয়া আছে যে এর সদস্য সংখ্যা 10, যার মধ্যে 5 জন স্থায়ী সদস্য। তাহলে এটা তো ভুল। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কি 10? না, টোটাল 15টি সদস্য দেশ আছে, তার মধ্যে 5টি স্থায়ী। আর 2 নম্বর দেওয়া আছে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে, এটা তো ঠিক, স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা আছে। তারপরে 3 নম্বর দেওয়া আছে সকল সদস্য রাষ্ট্রের সম্মিলিত ভেটোর মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়, এটা ভুল। মানে নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্রের 15টি সদস্য রাষ্ট্রের কি ভেটো ক্ষমতা আছে? নেই, তাহলে এটা ভুল। নেক্সট আছে 4 নম্বর, যে পরিষদ অর্থনৈতিক, সামরিক এবং অন্যান্য প্রকারের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। হ্যাঁ, এটা ঠিক। তাহলে এখানের মধ্যে 2 আর 4 সত্য, আর 1 আর 3 মিথ্যা। তাহলে অপশন নাম্বার সি উত্তর, 1, 3 মিথ্যা আর 2, 4 সঠিক। নেক্সট প্রশ্ন, যে শূন্যস্থান পূরণ করো। যে রাষ্ট্রসংঘের সনদের চূড়ান্ত রূপায়ণ হয় ড্যাশ সম্মেলনে, এর উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, যে সান ফ্রান্সিসকো সম্মেলনে, তাই না? সান ফ্রান্সিসকো সম্মেলনেই তো এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়, ক্লাসে করিয়েছিলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো এবার, যে মত ও যুক্তি। মত আছে যে সাধারণ সভার প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি করে ভোট আছে। হ্যাঁ, এটা তো ঠিক। তারপরে যুক্তি দেওয়া আছে যে সাধারণ সভার ভোটদান শক্তিশালী রাষ্ট্রগুলির কর্তৃত্বকে সুনিশ্চিত করে, এটা তো ভুল। সাধারণ সভার যে প্রত্যেকের ভোটদানের ক্ষমতা রয়েছে, এর দ্বারা কি করা হয়? এর দ্বারা সকল সদস্য রাষ্ট্রের সমান অধিকার দেওয়া হয়, এখানে তো ভুল দেওয়া আছে, তাই না? তাহলে এটা সঠিক নয়। তাহলে এখানের মধ্যে উত্তর হবে অপশন নম্বর এ, যে এ সঠিক কিন্তু আর মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে এ আছে অপ্রথাগত নিরাপত্তা, এটার সঙ্গে মিলবে হচ্ছে সন্ত্রাসবাদ, তাই না? সন্ত্রাসবাদ তো অপ্রথাগত নিরাপত্তার মধ্যেই পড়ে, ক্লাসে করিয়েছি। তারপরে প্রথাগত নিরাপত্তা, এটা হচ্ছে সামরিক ক্ষমতা হবে। প্রথাগত নিরাপত্তা প্রদান করতে গেলে সামরিক ক্ষমতা আর কি বাড়াতে হবে। তারপরে সাইবার নিরাপত্তা, এটার সঙ্গে হবে 2, যেটা হচ্ছে বৈদ্যুতিন তথ্যের সংরক্ষণ। আর অপ্রতুল আয় ও সম্পদ, এটা হচ্ছে 1 নম্বর দারিদ্র্য। এই অপ্রতুল আয় ও সম্পদ মানে এখানে বলা হচ্ছে যে পরিবার আর কি নিজের জীবন যাপনের জন্য কি মৌলিক চাহিদাও মেটাতে পারছে না, শিক্ষার জন্য, খাবারের জন্য, পানীয় জলের জন্য, পোশাকের জন্য এতটুকু আর কি অর্থ নেই, তারাই হচ্ছে এনে তাদেরকেই বলা হচ্ছে অপ্রতুল আয় ও সম্পদ, এটা হচ্ছে দারিদ্র। তাহলে এখানে 3, 4, 2, 1, ঠিক আছে, 3, 4, 2, 1 অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, যে মত ও যুক্তি। মত এ দেওয়া আছে যে নিরাপত্তাহীনতা বলতে সেই সব চূড়ান্ত বিপজ্জনক ভীতিকে বোঝায় যা ব্যক্তিগত এবং জাতীয় মূল্যবোধকে আঘাত করে। হ্যাঁ, এটা সত্য। তারপরে যুক্তি দেওয়া আছে পরিবেশ দূষণের কারণে আমাদের জীবন এবং নিরাপত্তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এবং আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে এখানের মধ্যে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, যে মত ও যুক্তি উভয়ই সত্য, কিন্তু যুক্তি মতকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে না, ঠিক আছে। নেক্সট 19 নম্বর দেখো, যে শূন্য স্থান পূরণ করো। ড্যাশ বলতে বোঝায় সেইরূপ ভীতিমূলক কার্যাবলীকে যা জনগণ বা গোষ্ঠীর ভিতর আতঙ্ক সৃষ্টি করে। এই কাজের মূল লক্ষ্য হলো রাজনৈতিক, ধর্মীয় অথবা অন্যান্য উদ্দেশ্য পূরণ করা। তাহলে উত্তর হচ্ছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদী আর কি সাধারণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো,
যে নিচের ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও। তাহলে এখানে ফার্স্ট আছে শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনশন, বা ইংরেজিতে বলা হয় কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। এটা স্বাক্ষরিত হয় 1990 সালে, ঠিক আছে। তারপরে আছে আন্তর্জাতিক মানব অধিকার ঘোষণাপত্র, এটা 1948 সাল। আর তারপরে আছে হচ্ছে রাষ্ট্রসংঘের মিলেনিয়াম ঘোষণাপত্র, এটা হয় 2000 সালে, ঠিক আছে। আর তারপরে আছে যে উদ্বাস্তুদের মর্যাদা সংক্রান্ত কনভেনশন, অর্থাৎ কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রিফিউজি, এটা হয় 1991 সালে, 51 সালে আর কি, ঠিক আছে, 91 না 51 সালে। তাহলে এটার উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে। যে প্রথমে হচ্ছে বি, তারপরে হচ্ছে ডি, ঠিক আছে, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে সি। নেক্সট প্রশ্ন, যে 21 নম্বর দেখো, যে শূন্য স্থান পূরণ করো। যে বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণাটি বিস্তৃত হয়েছে ড্যাশ অবধি, তাহলে উত্তর হচ্ছে সি, পরিবেশগত নিরাপত্তা অবধি, ঠিক আছে। নেক্সট, যে ক্ষেত্র ভিত্তিক সমীক্ষা কেস স্টাডি দেওয়া আছে, অপ্রথাগত নিরাপত্তা নন ট্রেডিশনাল সিকিউরিটি বর্তমানে বিশ্বের রাষ্ট্রগুলির সামনে এক ভয়াবহ চ্যালেঞ্জ উপস্থিত করেছে। এরূপ নিরাপত্তার মধ্যে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্র, এখানে প্রবৃতি হবে, ঠিক আছে, দারিদ্র প্রবৃতি বিষয়গুলি রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য রাষ্ট্রকে কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীল হলেই চলবে না, এক্ষেত্রে প্রয়োজন অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক কৌশলের মিলিত প্রয়াস। প্রশ্ন আছে 1 নম্বর, যে অপ্রথাগত নিরাপত্তাহীনতা মোকাবিলার জন্য রাষ্ট্রের কি করা প্রয়োজন। তাহলে এখানের মধ্যে দেওয়াই হচ্ছে উত্তরটা, তাই না, যে এখানের মধ্যে আংশিকভাবে সামরিক শক্তির সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক কৌশলের উপর নির্ভর করা। তাহলে অপশন ডি উত্তর। তারপরে কোশ্চেন দেখো 23 নম্বর, যে সত্য ও মিথ্যা বেছে নিয়ে টিক চিহ্ন দাও। তাহলে এখানের মধ্যে এ নম্বর আছে মহামারী মানব নিরাপত্তার উপর প্রভাব ফেলে, এটা তো ঠিক, যেমন কোভিড-19 একটা মহামারী, মানব নিরাপত্তার উপর প্রভাব ফেলেছিল। বি আছে মহামারীকে অপ্রথাগত নিরাপত্তা বলা যায়, হ্যাঁ এটাও সঠিক। তারপরে সি নম্বর আছে যে মহামারী প্রায়শই অভিবাসনকে ত্বরান্বিত করে, এটা হচ্ছে ভুল। মহামারী হলে অভিবাসন ত্বরান্বিত হয় না। যখন কোভিড-19 দেখা দিয়েছিল তখন কি অভিবাসন ত্বরান্বিত হয়েছিল? মানুষ নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় বাস করতে গিয়েছিল না, তখন তো আরো লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মানুষ বাড়ি থেকে বের হতে পারছিল না, তাই না। অভিবাসনটা ঘটবে কিভাবে? মানুষ এক দেশ থেকে অন্য দেশে যে যাবে তার জন্য অনেক বাধা নিষেধ ছিল। আর তারপরে অপশন ডি আছে যে মহামারী মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, হ্যাঁ এটা সঠিক। মহামারী সৃষ্টি হলে সেটা তো সারা বিশ্বে ছড়িয়ে যায়, কারণ মহামারী যেমন কোভিড-19 সেটা সারা বিশ্বে ছড়িয়ে যায়। মহামারী মানে সেটা কি আঞ্চলিক বিস্তার লাভ খুব দ্রুত ঘটে। তাহলে সমস্ত দেশ যখন পদক্ষেপ নেবে একসঙ্গে এসে, তখনই কিন্তু মহামারীর মোকাবিলা করা যাবে। তাহলে এখানের মধ্যে 1, এ, বি আর ডি সত্য, ঠিক আছে, আর সি হচ্ছে মিথ্যা, অপশন এ উত্তর। নেক্সট 24 নম্বর দেখো, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে প্রথমে আছে রাজ্য পুনর্গঠন আইন, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এটা তো 1956 সালে, তাই না, প্রথমটার সঙ্গে 2, ঠিক আছে। তারপরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, এটা 1971, 1 নম্বর। তারপরে অন্ধ্রপ্রদেশ, এটা 1953 সালের 1 অক্টোবর গঠিত হয়, তাহলে এটা 1953 সাল হবে, 4 অন্ধ্রপ্রদেশ। আর পট্টি সীতারামাইয়া, এটা হচ্ছে বিজয়ারা সত্যাগ্রহ, 3। তাহলে 2, 1, 4, 3, ঠিক আছে, এখানে 2, 1, 4, 3 অপশন সি। নেক্সট প্রশ্ন, যে 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় কতজন শরণার্থী ভারতে আসে? তাহলে উত্তর হচ্ছে অপশন বি, 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি, প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে আসে। কেন? কারণ তখন বাংলাদেশের মুক্তি কি, বাংলাদেশকে স্বাধীন করার জন্য তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, ভারতও সেখানে যুক্ত হয়ে যায়। তখন কি হচ্ছিল, যে বাংলাদেশের মধ্যে যে বাঙালিরা ছিল, হিন্দুরা ছিল, তাদের উপর টার্গেট করা হচ্ছিল, ঠিক আছে। বাঙালি নারীদের আর কি রেপ করা হচ্ছিল, নারী নির্যাতন চলছিল, খুন মারামারি কাটাকাটি চলছিল। তাহলে এর জন্য সেই যে সংখ্যালঘুরা ছিল তারা
আশ্রয় নেওয়ার জন্য কোথায় আসে? ভারতে আসে, ঠিক আছে, ভারতে শরণার্থী হয়ে আসে, প্রায় 10 মিলিয়ন, 1 কোটি মানুষের মতো আসে, ঠিক আছে, 1971 সালে এমন অবস্থা। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে শূন্যস্থান পূরণ করো, যে 1972 সালে মেঘালয় রাজ্য অন্তর্ভুক্ত ছিল ড্যাশ রাজ্যে, তাহলে উত্তর হচ্ছে আসাম। আসামেরই কিন্তু একটা অংশ ছিল মেঘালয়, তারপরে আসাম থেকে পৃথক হয়ে মেঘালয় রাজ্যটা সৃষ্টি হয়। নেক্সট, সত্য ও মিথ্যা, যে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন আঞ্চলিক এবং জাতীয় ঐক্য বজায় রাখতে সহায়তা করেছে। তাহলে এখানে 1 নম্বর আছে যে 1956 সালে 1 নভেম্বর এই আইন কার্যকর হয়। হ্যাঁ ঠিক, রাজ্য পুনর্গঠন আইন 1956, এটা 1 নভেম্বর কার্যকর হয়। 2 নম্বর দেওয়া আছে যে রাজ্য পুনর্গঠনের বিষয়টি ফজল আলী কমিশন সুপারিশ করে, এটাও ঠিক। ফজল আলী কমিশন যে ছিল না, ফজল আলী হচ্ছে সেই কমিশনের সভাপতি ছিল, তার সুপারিশের ভিত্তিতেই কিন্তু পরে এই রাজ্য পুনর্গঠন আইন 1956 পাশ হয়। নেক্সট, 3 নম্বর আছে ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা তো একদম ভুল। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তাই না, তেলুগু ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। আর 4 নম্বর আছে রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল ভাষাগত পরিচিতি, হ্যাঁ এটা ঠিক, রাজ্য পুনর্গঠন যে হয়েছিল কার উপর ভিত্তি করে? ভাষার উপর ভিত্তি করে। তাহলে এখানের মধ্যে 3 নম্বর ভুল, ঠিক আছে, তাহলে অপশন এ উত্তর, 1, 2, 4 সত্য আর 3 মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখো, 28 নম্বর, যে মত ও যুক্তি। মত দেওয়া আছে যে 1947 সালে ভারত বিভাজিত হয়, এটা তো ঠিক। তারপরে যুক্তি দেওয়া আছে বিভাজনের ফলে ভারতে উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়, এটাও ঠিক, তাই না, ভারত যখন ভাগ হয় তখন কি হয়, বাংলা আর পাঞ্জাব এই দুটি জায়গার ভাগ হয়ে যায়, তখন মানুষেরা কি এক দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছিল, লাখ লাখ মানুষ। তাহলে এখানে লেখা আছে যে সঠিক বিকল্পটি বেছে নাও, তাহলে উত্তর হচ্ছে অপশন এ, যে মত ও যুক্তি সত্য এবং যুক্তি মতের সঠিক ব্যাখ্যা। নেক্সট 29 নম্বর দেখো, সত্য ও মিথ্যা, যে জাতীয় দলগুলি জাতীয় বিষয়ে গুরুত্ব দেয়। আচ্ছা, এখন বলছে নিচের মধ্যে 1, 2, 3, 4 মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা। 1 আছে যে জাতীয় দলগুলি আঞ্চলিক বিষয়কে অবহেলা করে, এটা তো ভুল। আঞ্চলিক বিষয়কে কি জাতীয় দল অবহেলা করে? না, সেটা জাতীয় দল হয়ে যাক কিন্তু আঞ্চলিক ক্ষেত্রেও গুরুত্ব দেয়। তারপরে 2 নম্বর আছে তারা সমস্ত রাজ্য নির্বাচনে কর্তৃত্ব করে, এটাও ভুল। জাতীয় দল হলেই যে সেই দলটা আর কি দেশের সমস্ত রাজ্যে নির্বাচনে অংশগ্রহণ করবে তা কিন্তু নয়। তারপরে হচ্ছে 3 নম্বর, তারা অবশ্যই 2 বা ততোধিক রাজ্যে 6% ভোট অর্জন করে, এটাও ভুল। 2 বা ততোধিক না, অন্তত 4টি রাজ্যে, ঠিক আছে, অন্তত 4 বা তার বেশি রাজ্যে হবে এখানে। আর 6% ভোট ঠিক আছে, কিন্তু এখানে 2 বা না 4টি বা তার বেশি রাজ্যে হবে। আর নেক্সট 4 নম্বর আছে যে তারা লোকসভা নির্বাচনে কমপক্ষে 3টি রাজ্যের 2% আসনে বিজয়ী হয়, এখানে 3টি রাজ্যের না 3টি রাজ্যে হবে, হ্যাঁ বসিনারোটা কাটা যাবে, তাহলে এটা সঠিক হবে, যে তারা লোকসভা নির্বাচনে কমপক্ষে 3টি রাজ্যে 2% আসনে বিজয়ী হয়। এটা আমি কিন্তু ক্রাইটেরিয়া লিখিয়েছি আর কি, জাতীয় দল হওয়ার একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা, 2% আসন মানে 11টি আসন কমপক্ষে। আচ্ছা, তাহলে এটা ঠিক। তাহলে এখানের মধ্যে কিন্তু অপশনে গন্ডগোল করেছে, এখানে কোনো এ বি সি ডি কোনোটাতে কিন্তু ঠিক অপশন দেওয়া নেই। এখানে এ নম্বর সঠিক হতো যদি সত্যর জায়গায় মিথ্যা থাকতো আর মিথ্যার জায়গায় সত্য থাকতো, ঠিক আছে, 1, 2, 3 মিথ্যা আর 4 নম্বর হচ্ছে সত্য, এটা ঠিক হতো। তাহলে এখানে অপশনে কিন্তু গন্ডগোল করেছে, ঠিক আছে, তাহলে এখানে 1, 2, 3 হচ্ছে মিথ্যা আর 4 নম্বর সত্য, কোশ্চেনটাই ভুল করেছে। নেক্সট 30 নম্বর দেখো, যে মত ও যুক্তি। মত দেওয়া আছে যে বিরোধী দল গণতন্ত্রে অপরিহার্য অঙ্গ, এটাও ঠিক। তারপরে যুক্তি দেওয়া আছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির দ্বারা বিরোধী দলগুলি সরকারকে দায়িত্বশীল করে তোলে, এটাও সত্য। তাহলে এখানে 30-এর অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ, যে মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হলো মতের সঠিক ব্যাখ্যা। নেক্সট, যে শূন্যস্থান পূরণ করো, যে ভারতে ড্যাশ বর্তমান, সবাই পারবে, বহুদলীয় ব্যবস্থা। তারপরে একদলীয় ব্যবস্থা কোন দেশে দেখা যায়? চীন, উত্তর কোরিয়া, তাই না। তারপরে দ্বিদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? আমেরিকা আর ব্রিটেনে। আর বহুদলীয় ব্যবস্থা ভারতেও দেখা যায়, জার্মানিতেও দেখা যায়। নেক্সট
32 নম্বর দেখো যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একদিকে আছে রাজনৈতিক দল, তাহলে রাজনৈতিক দল হচ্ছে অপশন নাম্বার 3 হবে, ঠিক আছে, যে জনগণের ইচ্ছা প্রতিফলিত করে। তারপরে জাতীয় দল, জাতীয় দল হচ্ছে এখানে উত্তর হবে অনেকগুলি রাজ্যে কার্যকর থাকে, এটা হচ্ছে 1, ঠিক আছে। তারপরে নির্বাচন কমিশন, এটা হবে স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করে, 4। অকালী দল, তাহলে অকালী দল হচ্ছে একটা আঞ্চলিক দলের উদাহরণ, ঠিক আছে, এটা হচ্ছে 2। তাহলে 3, 1, 4, 2, হ্যাঁ, 3, 1, 4, 2 অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো যে কে বলেছিলেন রাজনৈতিক দল ব্যতীত রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কষ্টসাধ্য? উত্তর হচ্ছে অ্যালান বল, তাই না। নেক্সট যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। উরি আক্রমণ, এটা হয় 2016 সালে, 2। তারপরে রাজকীয় পরিবারে হত্যাকাণ্ড 2001, এটা হচ্ছে নেপাল, 3। তারপরে পুলওয়ামা আক্রমণ, এটা হচ্ছে 2019, 1। আর 370 নং ধারা বিলুপ্তি, এটা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে করা হয়, 4। তাহলে 2, 3, 1, 4, 2, 3, 1, 4 অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো যে শূন্যস্থান পূরণ করো। যে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ সালে? তাহলে এখানে এনপিটি আছে না, এনপিটি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, তার কথা বলা হচ্ছে। আর এখানে মধ্যে অপশনে গন্ডগোল আছে, এখানে চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু 1968 সালে, তাই না, তোমরা জানো 1968 সালে স্বাক্ষরিত হয়। আর এই এনপিটিটা 1970 সালে কিন্তু কার্যকর হয়। তাহলে যেহেতু এখানের মধ্যে স্বাক্ষরিত হয় দেওয়া আছে, তাহলে কিন্তু 1968 সাল অপশনে দেওয়া থাকার কথা ছিল, কিন্তু যেহেতু নেই তার জন্য 1970 সাল এটা উত্তর হবে, কারণ 1970 সালে এই এনপিটি কার্যকর হয়, ঠিক আছে, অপশন বি হবে এখানে। আচ্ছা নেক্সট যে ক্ষেত্র সমীক্ষা দেখা আছে, ভারত যদিও পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি, অর্থাৎ এনপিটিতে স্বাক্ষর করেনি, তবু 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ঐতিহাসিক অসামরিক পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়, অর্থাৎ ওই যে 1, 2, 3 চুক্তি আছে না, তার কথা বলা হচ্ছে, যেটা 2008 সালে কার্যকর হয়। এই চুক্তির ফলে ভারত অসামরিক ক্ষেত্রে পারমাণবিক জ্বালানি ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারে। তাহলে এখানে লেখা আছে যে কেন 2008 সালের চুক্তি ভারতের জন্য ঐতিহাসিক ছিল, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, যে এটি ভারতকে একজন দায়িত্বশীল পারমাণবিক শক্তির স্বীকৃতি দেয়। যে ভারত যেহেতু এনপিটিতে সাইন করেনি, আর একটা গ্রুপ আছে এনএসজি, বলেছিলাম না ক্লাসে যে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ, যেই দেশ এই এনএসজি সদস্য থাকবে সেই দেশকেই শুধুমাত্র নিউক্লিয়ার ফিউল দেওয়া হবে, তাই না। কিন্তু এনএসজি সদস্য হতে গেলে প্রথমে এনপিটিতে স্বাক্ষর করতে হবে, আর ভারত তো এনপিটিতে স্বাক্ষর করেনি, তার জন্য এনএসজি সদস্য নয়, আর তার দ্বারা ভারত নিউক্লিয়ার ফিউলও পাবে না। কিন্তু আমেরিকার সঙ্গে 1, 2, 3 চুক্তির দ্বারা ভারত এখন নিউক্লিয়ার ফিউল পাবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো যে সত্য ও মিথ্যা, যে ভারত এবং রাশিয়ার মধ্যে এক দৃঢ় প্রতিরক্ষা চুক্তি বহমান আছে। 1 নম্বর আছে যে রাশিয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন অর্জনের বিরোধিতা করে, এটা ভুল, কারণ ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হতে চায়, আর এটা রাশিয়া সমর্থন করে, কিন্তু চীন সমর্থন করবে না, ঠিক আছে, চীন কিন্তু করে না। আর যদি ভারত স্থায়ী সদস্য রাষ্ট্র হতে চায় তাহলে কিন্তু নিরাপত্তা পরিষদের সেই 5টি যে স্থায়ী সদস্য দেশ আছে না, তাদের 5টিরই সম্মতি প্রয়োজন, কিন্তু 5টির মধ্যে চীন তো সম্মতি দেবে না। 2 নম্বর আছে যে প্রায় 70% ভারতের প্রতিরক্ষার সরঞ্জাম রাশিয়া যোগান দেয়, ঠিক, প্রায় 60 থেকে, ঠিক আছে, 70%, ঠিক আছে, 70% প্রতিরক্ষার যে সরঞ্জাম সেটা কিন্তু রাশিয়া থেকে ভারত ইম্পোর্ট করে, এটাও ঠিক। ঠিক আছে, প্রথমটা ভুল, পরেরটা ঠিক। নেক্সট দেওয়া আছে ব্রহ্মোস মিসাইল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে উন্নয়নশীল, হ্যাঁ এটাও ঠিক, আমি করিয়েছি। আর এই যে ব্রহ্মোস মিসাইল, এটা কোন দুটি নদীর উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে? ভারতের ব্রহ্মপুত্র নদ আর রাশিয়ার মস্কোভা। তারপরে 4 নম্বর আছে ভারতের প্রধান প্রতিরক্ষা ও কৌশলগত
সহযোগী রাষ্ট্র হলো রাশিয়া, হ্যাঁ এটাও ঠিক। তাহলে এখানের মধ্যে শুধুমাত্র এক ভুল, ঠিক আছে, এক মিথ্যা আর হচ্ছে 2, 3, 4 সত্য। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যে 2020 সাল থেকে ভারত ও চীনের মধ্যে নীতিগত অবস্থানের নাম কি? তাহলে এখানে একটু কোশ্চেনটা গন্ডগোল আছে। এখানে কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে 2020 সালে ভারত ও চীনের মধ্যে আর কি কোন স্থানকে কেন্দ্র করে আর কি দুটি দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় আর কি, ঠিক আছে। এখানে গালওয়ান উপত্যকা হবে, কারণ এই গালওয়ান উপত্যকার মধ্যেই 2020 সালে আর কি গালওয়ান সংঘর্ষ হয়, তোমরা জানো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একদিকে আছে কুনাউকুলাম, আচ্ছা এখানে কুদানকুলাম হবে, ঠিক আছে, বানানটা ভুল আছে। কুদানকুলাম প্রকল্প, জানো এটা কি? রাশিয়ার সহায়তায় ভারতের তামিলনাড়ুতে এটা তৈরি করা হয়। তাহলে প্রথমটার সঙ্গে মিলবে 3 নম্বর, তাই না? রাশিয়ার সহযোগিতায় ভারতের দ্বারা গঠিত হচ্ছে। তারপরে মুম্বাই আক্রমণ, এটা 2008 সালে হয়, তাই না, 1 নম্বর। তারপরে প্রথম আঘাত নয় নীতি, নো ফার্স্ট স্ট্রাইক বা নো ফার্স্ট ইউজ, এটা ভারতের কি? এটা ভারতের পারমাণবিক নীতি, তাই না, ক্লাসে করিয়েছি, সবার লাস্ট ক্লাসে কিন্তু দেখবে। এটা 4 নম্বর। আর একটাই আছে 2, ঠিক আছে। কোয়াড সামরিক অনুশীলন, কোয়াড ক্লাসে কিন্তু করিয়েছি, QUAD, কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, যার মধ্যে 4টি দেশ আছে, আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া। এটা হচ্ছে 2, যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত জোট। তাহলে 3-1-4-2, 3-1-4-2, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 40 নম্বর প্রশ্ন দেখো, যে মত ও যুক্তি। মত দেওয়া আছে যে গালওয়ান উপত্যকার সংঘর্ষ ভারত ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি করেছিল, হ্যাঁ ঠিক। আর এটা কত সালে হয়? 2020 সালে, তাই না, গালওয়ান সংঘর্ষ দেখা যায়। আচ্ছা, আর নেক্সট যুক্তি দেওয়া আছে যে উভয় দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছিল, এটাও সত্য। এখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, এটার ইংরেজি কি? LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তাই না। আকসাই চীন আর ভারতের মাঝখানে যেটা আছে পড়িয়েছিলাম, এটা কি বাংলায় বলা হয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে সেখানের মধ্যে দুটি দেশই তখন সামরিক শক্তি বৃদ্ধি করছিল। তাহলে বিকল্প সময়ের মধ্যে অ্যান্সার হচ্ছে অপশন এ, মত ও যুক্তি উভয় সত্য এবং যুক্তি মতের সঠিক ব্যাখ্যা। তাহলে এই হয়ে গেল মডেল কোশ্চেন পেপার 1 এর সলিউশন। তোমাদের কিন্তু এই একটি মক টেস্টই দেওয়া আছে এই বইটির মধ্যে, তারপরে আর কি প্রত্যেকটি অধ্যায় থেকে কিছু কিছু MCQ আছে, যেমন এই যে ইউনিট 1 থেকে কিছু কোশ্চেন আছে, ঠিক আছে। ইউনিট 1 থেকে এখানে কতগুলি কোশ্চেন আছে দেখো, এখানে প্রায় আছে হচ্ছে এখানে 31টি কোশ্চেন আছে, ঠিক আছে। তাহলে এইভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে। তাহলে আমি কিন্তু এই PDFটা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেব, তোমরা কিন্তু কি কমেন্ট বক্সে দেখো পিন করে দিয়েছি, তোমরা কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমি এই PDFটা দিয়ে দেবো, ঠিক আছে। আর তারপরের দিন আমরা এই যে বাকি যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলি আছে তারও কিন্তু আমরা আর কি সমাধান করব। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর তোমরা এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলির উত্তর আগে থেকেই জানতে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।